আমার বয়স 27 শেষ হচ্ছে, 28 পড়েছি। প্রেমে পড়েছেন কতবার? অবশ্যই একবারের বেশি তো পড়াটা উচিত না। যার প্রেমে একবার পড়েছিলেন সে কি এখনো আছে নাকি এখন নেই? আপনি কি জানেন যে অনেক মেয়েরা আপনাকে পছন্দ করে? বিয়ে করছেন কবে? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। আমরা খুবই ভালো ফ্রেন্ড। মতিউর হলো সেই ধরনের লাভিং পুরুষ যে একই সাথে তার একাধিক স্ত্রী এবং এই জাতীয় গার্লফ্রেন্ড সবাইকে খুশি রাখতে পেরেছে। ভবিষ্যতে সৈয়দ আব্দুল্লাহকে কি আমরা নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করতে দেখব কিনা? অবশ্যই আছে, থাকতেই পারে। আপনার মতে বাংলাদেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাজনৈতিক শক্তিশালী দল কোনগুলো? সংখ্যার হিসাবে বিবেচনা করলে তো বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে। এবি পার্টি, কারনুল হক নূর, গণ অধিকার পরিষদ, এই দলগুলো আসলে কতটুকু আসন নিতে পারবে? মানে আপনি একটা দল গঠন করলেই ভোটের মাঠে তারা বাজিমাত করতে পারবে, ব্যাপারটা এইরকম না। পরিমণি কেন্দ্রিক অনেক প্রিন্স যেগুলো নিউজ হতো সেগুলো আর হচ্ছে না। শাকিব খানের কোন সিনেমাটা দেখছেন? সাকিব তো আসলে নিজের জায়গাটা তো নিজেই নষ্ট করেছে, ঠিক না? দর্শক, এই মুহূর্তে নাগরিকের সেটে উপস্থিত আছেন সৈয়দ আব্দুল্লাহ। তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছেন, ফ্রিল্যান্স, এবং সাথে তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সৈয়দ আব্দুল্লাহর বয়স কত? আমার বয়স 27 শেষ হচ্ছে, 28 পড়েছি। প্রেমে পড়েছেন কতবার? অবশ্যই একবারের বেশি তো পড়াটা উচিত না, এটা একটা কমিটমেন্টের ব্যাপার। আপনি একই সাথে যদি একাধিক প্রেমে পড়েন বা বারবার করে নতুন নতুন মানুষকে ভালো লাগে, আমার কাছে মনে হয় ওই জায়গায় না কমিটমেন্টের বড় অভাব আছে। বর্তমান দুনিয়ায় না আসলে দেখেন রিলেশন, বিয়ের পরেও সম্পর্কগুলো আমার কাছে মনে হয় অনেক মানুষ এই ব্যাপারগুলোকে যে ধরনের রেসপেক্ট করার দরকার সেই ধরনের রেসপেক্টটা করে না। এই রিলেশন বলেন বা কার প্রতি টান বলেন, এটা একজনের প্রতি থাকা উচিত। এটা যদি একাধিক মানুষের প্রতি থাকে আমার কাছে মনে হয় ওইটা আসলে রিলেশন না, এটা স্রেফ খামখেয়ালিপনা। যার প্রেমে একবার পড়েছিলেন সে কি এখনো আছে নাকি এখন নেই? মিডিয়ায় আমার মনে হয় যে সব ব্যাপার নিয়ে কথা না বলাটাই ভালো। ইয়েস নো কোনো একটাতে উত্তর দেওয়া যায়, বাট বেঁচে থাকলে সামনে কি হবে এটা তো আমরা কি ধরে নেব নাই? আমি নাইও বলছি না, আছেও বলছি না, এই ব্যাপারগুলো আমার আচ্ছা, আপনি কি জানেন যে অনেক মেয়েরা আপনাকে পছন্দ করে? এটা আমি আসলে কোনো আপনি নিশ্চয়ই ইনবক্সে মেসেজ পান। হতে পারে, এরকম তো অনেক কিছু দেখতেই হয়। তারা তো জানতে চাইবে যে আসলে সৈয়দ আব্দুল্লাহ কি এখন ইন এ রিলেশনশিপ অর নট। আমি আসলে ওই টাইপ মেসেজ পেলে আমার এন্টারটেইন করি না, সো আমি মানে ওই সব নিয়ে ভাবছেন না? না, এইগুলা নিয়ে আমি ভাবছি না আসলে। তার মানে এখন নেই? আপনি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ডিপ্লোম্যাটিক্যালি যাই জিজ্ঞেস করেন, আমার উত্তরটা হবে যে অ্যাবসলিউটলি আমি ডিপ্লোম্যাটিক উত্তরটা দিই। কি হবে সামনে বেঁচে থাকলে অবশ্যই দেখা যাবে এর উত্তর। বিয়ে করছেন কবে? অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে জীবনে। এখন বিয়ে করার ব্যস্ততা সময় যদি নাই। একটু কমতো তাহলে হয়তোবা সেই প্ল্যানটা করা যেত। কেমন মেয়ে আপনি পছন্দ করেন? এই প্রশ্নটারও একটু প্রবলেম আছে। এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন ছেলের বাড়ির যারা গার্ডিয়ান থাকে তারা কেমন মেয়ে পছন্দ এটা আমরা ইম্পোজ করে দেয়। কেন যেন আমার কাছে মনে হয় কেউই আসলে দুনিয়ায় পারফেক্ট না, আমি পারফেক্ট না, অনেক দোষ আছে। সো আরেকজনেরও তো এটা ম্যাটার যে আমাকে পছন্দ করবে কিনা, এটা আমার পছন্দসই হতে হবে। তাহলে তো অর্ডার দিয়ে কোনোভাবে বানানোর মতো প্ল্যান চলতো। আসলে ব্যাপারটা এইরকম। সৈয়দ আব্দুল্লাহর ফেসবুক, ইউটিউব থেকে কত টাকা আয় হয় মাসে? এখন পর্যন্ত 0 টাকা। কি? আজ অবধি আমি অনলাইন থেকে কোনো টাকা ইনকাম করি নাই। মনিটাইজেশন অন করার পারমিশন আছে, কখনো করতেও পারি। ইচ্ছা করলে তো অনেক ভিডিও আছে, আমি জানতাম যে এগুলো অনেক ভাইরাল হবে, অনেক টাকাও তো আপনি আয় করতে আসতো। পারতেন। কিন্তু আমার লাইফের না কিছু প্ল্যান আছে। আমার যখন যে কাজটা করা দরকার আমি অ্যাবসলিউটলি এই কাজটা নিয়েই ভাবি। ওইটা থেকে যদি আমার ওই টাইমে মাথায় থাকতো যে এটা তো ভাইরাল হলে আয়ও করতে পারি, তখন কিন্তু আমি মানুষ কি খাইতে চাই ওইটা করার চেষ্টা করতাম। এখন পর্যন্ত ইনকাম করি না, বাট আমার মনে হয় যে এটা করলে ভালোই হয়, কারণ এটার পেছনে তো অনেক শ্রম যায়। ভবিষ্যতে সৈয়দ আব্দুল্লাহকে কি আমরা নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করতে দেখব কিনা? সময় বলে দিবে। মানে অনেক কিছুই আছে, সম্ভাবনা আছে, অবশ্যই আছে, থাকতেই পারে। মানুষ তো আসলে রাজনৈতিক, সেটা কি নতুন নাকি হঠাৎ করে এটার উত্তরও আমি সময়ের হাতেই ছেড়ে দিতে পছন্দ করি, কারণ কি হবে আপনি জানেন না। এখন পর্যন্ত কি কোনো ইন্ধনদাতা আছে? এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না, এই মুহূর্ত পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে সময় বলে দিবে যে কোনো দলের সাথে থাকবো কিনা বা নতুন কোনো দল হলে সেটার সাথে থাকবো কিনা। আমি 4 জনের নাম বলবো, আপনি র্যাঙ্কিং করবেন কাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে বা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার ভালো লাগে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। 4 জনই আমার এত ক্লোজ মানুষ। ধরেন যে হাসনাত, সার্জিস, নাহিদ, তারা কেউই রাগ করবে না আপনি যদি ক্রমানুসারে তাদেরকে দাঁড়া করান। খুবই ভালো ফ্রেন্ড 3 জনই, অনেক আগের থেকে আমরা খুবই ভালো ফ্রেন্ড।
আসিফ আমার খুবই আদরের জুনিয়র, একেবারে ক্লোজ বন্ধু বান্ধব নিয়ে যদি কমেন্ট করতে বলেন সেটা কেমন হয়ে যায়, খুবই ক্লোজ এরা। Okay. তো এদেরকে নিয়ে কোনো মন্তব্য করা উচিত না, আমাদের রাজনৈতিক দীর্ঘদিনের অনেক পুরাতন সম্পর্ক। অনেকে বলে যে রাফসানের মাধ্যমে আপনি প্রথম আলোচনায় এসেছেন, আপনার কি রাফসানকে থ্যাঙ্কস দেওয়া উচিত? আপনার কেন মনে হচ্ছে ওকে আমার থ্যাঙ্কস দেওয়া উচিত? তারা কিন্তু এসেনশিয়ালি শেখ হাসিনার প্রচারণা চালাতো। নসরুল হামিদ বিপু একজন চোর মন্ত্রী ছিল, বিদ্যুৎ খাত ধ্বংস করে ফেলেছে, রাফসান তার প্রচারণা চালায় নাই ইলেকশনের আগে। আবার শেখ হাসিনা ইলেকশনের আগে ডিসেম্বর মাসে মনে করে দেখেন এই তরুণ ইনফ্লুয়েন্সারদের নিয়ে গিয়ে তার প্রচারণা চালায় নাই। রাফসান ওই ধরনের একজন খুনি স্বৈরাচার ভোট চোরের হাত দিয়ে মরক পোলাওয়ের রিভিউ করতে চেয়েছিল, মনে আছে? আমি নিজের কাজটা বহু আগের থেকে, দেখবেন আমি 17 সাল 18 সাল 19 সাল, যেটা আমি কেউ কথা বলতো না, আমি কিন্তু এইভাবে একইভাবেই লেখালেখি করে যেতাম। খালেদা জিয়াকে যখন খুব বাজে ভাষায় আক্রমণ করা হতো, কত নিকৃষ্টতম কথা বলেছে, তখন দেখবেন সো কল্ড নারীবাদী হিসেবে যারা বসেছিল মিডিয়ায় সবসময় শোরগোল পাকিয়ে রাখতো, তারাও কোনো কথা বলতো না। দেখবেন আমার মতো ক্ষুদ্র সায়েদ আব্দুল্লাহ তখন এটার প্রতিবাদ করেছি। ওই কারণে আমি কোনো ধন্যবাদ দিতে চাই না, বরং আমি মনে করি তরুণদের রাজনীতি সচেতন হওয়া উচিত এবং রাফসানদেরও উচিত লাইফের এই রিয়ালাইজেশনগুলো এনে তারা যে স্বৈরাচারের মানে প্রমোশন চালিয়েছে তাদের রিমোর্স বোধ হওয়া উচিত এবং তারা নর্মালি ভালো কাজ করে তারা ক্যারিয়ারে অনেক ভালো করুক। মতিউরের ছাগল কাণ্ড নিয়েও আপনি অনেক বেশি ভাইরাল হয়েছেন, কিন্তু মতিউর এখন কোথায় এবং তার সেই সন্তানরা কোথায়, এবং যেই ছেলেকে নিয়ে আসলে এত কথা উঠেছে যার পিতৃ পরিচয় পাওয়া যাচ্ছিল না, তার কি পিতৃ পরিচয় পাওয়া গেছে কিনা, এটা কিন্তু দর্শক অনেক জানতে চায়। সে যে মতিউরেরই সন্তান এটা আমি আনডিনায়েবল প্রুফ হাজির করে প্রমাণ করে দিয়েছিলাম। একটা গণমাধ্যমে এসে সরাসরি অস্বীকার করেছে যে আমার সন্তান না। মানে আমরা জনগণরা কিন্তু খুব কষ্ট পেয়েছি যে তাহলে এই ছেলেটার বাবা কে? রোজ হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মানে প্রত্যেকের মানে হিসাব দিতে মানে জান বের হয়ে যাবে, কেউ কোনো পরিচয় দেওয়ার টাইম পাবে না। দেখলাম দুনিয়ার বুকেই একজন বাবা তার ওরসজাত সন্তানকে অস্বীকার করছে। এখন ওনারা এবং কোথায়? মতিউর এই মুহূর্তে কোথায় আছে এইটা আমি এই মুহূর্তে জানি না, কিন্তু মতিউরের দেখেন ওই যে একাধিক ওয়াইফ তো ছিল, একই সাথে তার অফিসে এনবিআর অফিসে আরেক বিসিএস কর্মকর্তার মতো তার এই ধরনের পাতানো গার্লফ্রেন্ডও ছিল যারা একসাথে যোগসাগসে দুর্নীতি করে বেড়াতো। সো মতিউর হলো সেই ধরনের লাভিং পুরুষ যে একই সাথে তার একাধিক স্ত্রী এবং এই জাতীয় গার্লফ্রেন্ড সবাইকে খুশি রাখতে পেরেছে। আমার কাছে মনে হয় এটা অভাবনীয় একটা ব্যাপার যে একাধিক মানুষকে এইভাবে খুশি রেখেছে শুধুমাত্র অবৈধ সম্পদ বিলি বন্টন করে দিয়ে। মানে সাস এ লাভিং ক্যারেক্টার হি ইজ। বিএনপি দলের মধ্যেও সংস্কারের কথা বলেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাস দিয়েছি, অনেক টক শোতেও বলেছি যে তাদের ভেতরেও বেশ কিছু জায়গায় সংস্কারের দরকার আছে। আপনার মতে বাংলাদেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাজনৈতিক শক্তিশালী দল কোনগুলো? এই মুহূর্তে তো এক্সিস্টিং আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ ইনভিজিবল পার্টি হিসেবে তো অবশ্যই তারা সামনে হয়তো অনেকেই বলতে পারবে না, কিন্তু তাদেরও তো একটা সমর্থক গোষ্ঠী ছিল, বড় একটা রাজনৈতিক দল যেহেতু তারা ছিল। বাংলাদেশের কনটেক্সটে ইরিলেভেন্ট, যদিও তাদের কিন্তু অনেক সমর্থক এখনো লুকায়িত সমর্থক আছে, অপরাধী আছে, সবকিছু আছে, কারণ একটা তো বড় দল ছিল। আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল তখনই বলবেন যাতে ন্যূনতম আদর্শ আছে। আওয়ামী লীগ রিসেন্ট সময়ের একটা খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট, সেটা আমরা বাদ দিলাম। এই মুহূর্তে তারপরে তো ধরেন যে ওইরকম বড় দলের হিসাব করলে বিএনপি, তারপরে জামাত আছে, অবশ্যই মানে সংখ্যার হিসাবে ক্যাটাগরি যদি করেন, সংখ্যার হিসাবে আমি আবার বলছি, সংখ্যার হিসাবে বিবেচনা করলে তো বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে, তারপরে জামাত আছে, জাতীয় পার্টি যদিও তাদের মোরাল স্ট্যান্ডিং নিয়ে অনেক প্রবলেম আছে, স্টিল তারাও তো একটা পলিটিক্যাল পার্টি। এবি পার্টি ব্যারিস্টার ফুয়াদের, এবং শুধু তাই নয় যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ ভাই, নুরুল হক নূর গণ অধিকার পরিষদ, হ্যাঁ তাদের তো রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ওই কোটা সংস্কার আন্দোলন তো একসাথেই করেছি। এই দলগুলো আসলে কতটুকু আসন নিতে পারবে বা আদৌ? না, আমার কাছে কেন যেন মনে হয় না যে, দেখেন আপনি একটা দল গঠন করলেই ভোটের মাঠে তারা বাজিমাত করতে পারবে, ব্যাপারটা এইরকম না। কারণ ভোটের মাঠে ভোট পাওয়ার ক্রাইটেরিয়া টোটালি ডিফারেন্ট একটা জিনিস। কিছু রাজনৈতিক দল দেখবেন ঢাকা ক্লাবের মতো ঢাকাতে থাকে, সভা সমাবেশ করে, দেখবেন যে কিছু ব্যানার নিয়ে প্রতিবাদ করে এবং তাদের ওইটাই রাজনীতির ধরন। তারা কিন্তু ভোটের মাঠে আবার ইরিলেভেন্ট। সো একটা দল আত্মপ্রকাশ করলো, কেউ কথা বলছে জন্যই অনেক বেশি ভোট পাবে, ব্যাপারটা এই রকম না। যাদের আদর্শ আছে প্রত্যেকেই নিজস্ব আদর্শ প্রচার করতে থাক, জনগণ কাকে একসেপ্ট করবে সেটা জনগণ ডিসাইড করবে। নতুন আদর্শ নিয়ে কিন্তু একটা নতুন দল 16ই নভেম্বর আত্মপ্রকাশ করেছে, দলটার নাম হচ্ছে বাংলাদেশ মুক্তির ডাক 71। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান যে নতুন দলগুলো? মূলত যে ধরনের বর্ণনা দিলেন তাতে তো মনেই হচ্ছে যে আওয়ামী লীগ নামে যেহেতু আসা যাচ্ছে না, কাজে একটু আওয়ামী লীগের মতো করেই
একটু প্লাস মাইনাস করে কোনো একটা আত্মপ্রকাশ কিছু একটা করা যায় কিনা, এইটাই রাজনৈতিক দলের আপাতত কোনো আমি ভবিষ্যৎ দেখি না। এই স্বৈরাচার পতনের পরে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আসা এক ঢালিউডের নায়ক জায়েদ খান আর ডিগবাজি দিচ্ছে না? আপনি কি খেয়াল করে দেখেছেন 5 আগস্টের পরে মিডিয়ায় পরিমণি কেন্দ্রিক অনেক ক্রিঞ্জ যেগুলো নিউজ হতো সেগুলো আর হচ্ছে না? তার কারণ কি জানেন? এই জায়েদ খানরা ছিল একটা সিস্টেমের অংশ। যখনই দেশে কোনো কিছু হতো এদের দিয়ে উল্টাপাল্টা কোনো কাজ করিয়ে সেইটা দিয়ে মিডিয়ার অরিজিনাল অনেক নিউজকে সাইড করে জায়েদ খান কয়টা ডিগবাজ দিত, এইটা দিয়ে মিডিয়া ফ্লাডেড করে রাখা হতো। সো এই কাজগুলো কিন্তু খুবই পরিকল্পিতভাবেই করা হয়েছে। আমেরিকার নির্বাচনের সাথে আসলে ট্রাম্প জয়যুক্ত হওয়ার সাথে বাংলাদেশের এই রাজনীতির কি প্রভাব পড়েছে? একজন রং হেডেড সাইকো মহিলাকে নিয়ে সে কি কথা বলবে সেটা নিয়ে আসলে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। রং হেডেড যে বললাম, আপনার কাছে মনে হতে পারে বোধহয় শব্দটা আমি আবিষ্কার করলাম, কথাটা ভুল। রং হেডেড তাকে কিন্তু হাইকোর্টেরই একজন বিচারপতি তার একটা জাজমেন্টের ভেতরে তাকে ক্যাটাগরি করে বলার জন্য রং হেডেড বলা হয়েছিল। এটিএম আফজাল সেটা লিখেছিল। সে মনে করছে ট্রাম্প আসছে তাকে আবার ফেরত নিয়ে আসবে। ব্যাপারটা এইভাবে যে কাজ চলে না, এটা বোঝা উচিত। কি পরিমাণ সাইকো হইলে মনে আছে, ওই জো বাইডেনের সাথে একটা সেলফি তুলে নিয়ে এসে ওইটা সব জায়গায় ব্যানার ঝুলিয়ে ঝুলিয়ে প্রচার চালিয়েছিল যে আমেরিকাকে ম্যানেজ করা হয়ে গেছে। বাংলাদেশের জনগণকে সে শত্রু মনে করত, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। তার যে নিজের দলের যারা ছিল তাদের কথাও তো সেভাবে নেই। ওই দলের নেতা কর্মী যারা আছে তাদের তো লজ্জায় মরে যাওয়া উচিত যে তাদেরকে রেখে পালিয়ে চলে গেছে। ওই নেতাকর্মী যারা আছে দেশের ভেতরে, তারা এখনো উস্কানিতে যারা কাজ করছে, তাদের মাথায় যদি বুদ্ধি থাকতো তাদের তো ঘেন্না চলে আসতো যে আমাদের কথা না ভেবে ওই পলাতক মহিলা সে নিজে পালিয়ে চলে গেছে, আমাদের কথা তো ভাবে নাই। আরামে থেকে তারা কিন্তু আসছে না, উস্কানি দিয়ে কাদেরকে নামানোর চেষ্টা করছে? সাধারণ মানুষ। যে ঠিক আছে, আবার জনতার রোশানলে তোমরা পড়ো, তোমরাই গ্রেপ্তার হও। মানে একটা দল তার নিজের নেতা কর্মীর প্রতিও প্রতিশোধ পরায়ণ। র্যাপিড ফায়ার খেলবো, তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব। সিনেমা দেখেন, বাংলা সিনেমা, সেই ব্যাপারটা একটু দেখতে চাই। পরিমণির কি সিনেমা দেখেছেন? কোন সিনেমাই দেখিনি। বিদ্যা সিনহা মিমের আমার আছে জল একটা মুভি দেখেছিলাম। জায়েদ খানের কোন সিনেমাটা দেখেছেন? জায়েদ খান কি আসলেই কোনো সিনেমা দেখার মতো সিনেমা আছে? আমি তো মনে করতাম তাকে নিয়েই আসা হতো ভার হিসেবে বিভিন্ন কাজ করানোর জন্য। শাকিব খানের কোন সিনেমাটা দেখেছেন? শাকিব খানের মুভি পুরোটা না দেখলেও ওই যে লাস্টে একটা মুভি ওই কলকাতার একটা নায়িকা ছিল, তুফান। আচ্ছা তুফান, ওইটার কিছুটা অংশ দেখেছি। সাকিব আল হাসানের সর্বশেষ টেস্ট কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। বাংলাদেশে যে আসতে না দেয়াটা, এটা আপনি যদি ছোট্ট করে বলতেন যে কিভাবে দেখেন এই বিষয়টা? সাকিব তো আসলে নিজের জায়গাটা তো নিজেই নষ্ট করেছে, ঠিক না? তারাই তো নিজেরা স্বৈরাচারের ডিরেক্ট দোষর হয়ে গেল। ওরা একটা ভোটচোর রেজিমের যখন এমপি হওয়ার চেষ্টা করলো, সে তার যাবতীয় অর্জনকে একদম ধুলোয় মিশিয়ে দিল। তাদের ভেতরে কোনো রিমোর্স বোধ থাকলো না। এটা খুবই সাকিবকে আমরা বাংলাদেশে আর খেলতে দিব না তাহলে? সাকিবের যত অপকর্মগুলো আছে তারও কিন্তু বিচার হওয়া দরকার। অনেক ভুয়া মামলাও হয়, মার্ডার কেসের মামলার আসামি সাকিব আল হাসান হওয়া উচিত না, কিন্তু তার তো লেজিট কিছু গ্রাউন্ড আছে যে জায়গায় তার মামলা হতে পারে। এমনকি সাকিব আল হাসানের বাবা কিছুদিন আগে কিন্তু গণমাধ্যমে এসেছে, আপনি কি দেখেছেন? ওই আগস্ট মাসেই সাকিব আল হাসানের বাবা দাঁড়িয়ে থেকে মাগুরাতে ছাত্র হত্যার লিডিং পজিশনে ছিল, সেও নির্দেশ দিয়েছে। এটা গণমাধ্যমে এসেছে, বাংলা আউটলুকে এটা বিস্তারিত প্রতিবেদন এসেছে। কিছু মানুষের নাম বলবো, সেই মানুষগুলোকে আপনি বিশেষণে বিশেষায়িত করবেন। আসিফ নজরুল মানুষ হিসেবে উনি দেশের ভালোই করতে চায়, তবে আরেকটু উনার অ্যাক্টিভ থাকাটা জরুরি কিছু কিছু জায়গায়। মোহাম্মদ জাফর ইকবাল আগাগোড়া প্রতারক, ভণ্ড, চেতনার ব্যবসা যারা করেছে তাদের ভেতরে সবচেয়ে বড় ডিলার ছিল এই জাফর ইকবাল। মেহের আফরোজ শাওন, তার কাজ কারবার দেখে মনে হয় একটা মানুষ এতটা নির্লজ্জ বেহায়া কেমন হতে পারে। খুবই। ওবায়দুল কাদের, আমি একটা জিনিস মিস করি, ওবায়দুল কাদেরের পেজটা আমি একটা অনেক ট্রল পেজে যতটা না বিনোদন থাকে সেই পেজটা আমি দেখতাম বিনোদনের মাধ্যম হিসেবে। ওবায়দুল কাদের এইভাবে পালিয়ে যাওয়ার পর থেকে আমি ওই ট্রল পেজটাকে খুব মিস করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, ভীষণারি একজন মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক টিভির সেটে আসার জন্য। ধন্যবাদ।